আসসালামু আলাইকুম। যথারীতি পঞ্চব্যঞ্জন 23/5/2024 এ কয়েকদিনের ঘটে যাওয়া কিছু নিউজ। প্রথমেই দেশের বাইরে দেশের বাইরে আরও একটা বেয়াদব পাওয়া গেছে। এই বেয়াদব নাম হচ্ছে আমিহাই বেন ইলিয়াহু, মানে ইসরায়েলের ফার রাইট পলিটিশিয়ান এবং মিনিস্টার অফ হেরিটেজ। বেয়াদব কেন বলছি, সে একজন ওয়েস্ট ব্যাংকের সেটলার। গাজা স্ট্রিপে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করে ফিলিস্তিনদের খতম করে দেওয়ার কথা প্রকাশ্যে বলে কিছুদিন আগে সে আন্তর্জাতিক একটা প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। এই বেয়াদব লোক প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে উল্লাস প্রকাশ করে ওই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, বিফোর ইট ওয়াজ টুইটার, এই এক্সে নিজের ছবি দিয়ে সে ওই ওয়াইন গ্লাস হাতে করে সে ছবি দিয়েছে এবং তাতে লিখছে চিয়ার্স। রাইসির মৃত্যু সে উপভোগ করতে চায়। সে রাইসিকে পছন্দ করে না, তার মৃত্যুতে খুশি হতে পারে, বাট এইভাবে যোগাযোগ মাধ্যমে সবাইকে জানিয়ে সে একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন রাজনৈতিক নেতা, এটা কেমন বেয়াদবি। সে কী লিখছে, সেই সব উম্মাদ, সিয়াসটা লিখছে, তারপরে লিখছে সেই সব উম্মাদ মানুষ যারা গত রাত্র পর্যন্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু কামনা করছিল, আর ডানপন্থীরা চাইছিল আমরা যেন ইরানের ওই হত্যাকারীর মৃত্যু উদযাপন না করি। একজন বলছিল, করছিল। তো এই যে শত্রুর মৃত্যুতে প্রকাশ্যে আনন্দ কারা করতে পারে? বিকৃত মস্তিষ্কের লোক, অথবা মনুষ্য হৃদয় বহির্ভূত উগ্রপন্থী কোনো নেতা। ডানপন্থী নেতারা রাইসির মৃত্যুতে শোক প্রকাশ না করার জন্য বলেছেন, কিন্তু তারা কেউ বলেননি যে তোমরা উৎসব করো, আনন্দ করো, তাও বলেননি। অবশ্য এখানে ওই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো বিবৃতি পাওয়া যায়নি, উনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। যাকে ফিরে আসি দেশের মধ্যে, সাবেক সেনাপ্রধান, খুব হট নিউজ চলতেছে। উনি তো চলে গেছেন অনেক আগে রিটায়ারমেন্টে, তারপরে মনে হয় সমালোচনা কিছু ছাড়ছে না ভদ্রলোকের। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে অভিযোগে ওই মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছেন এই সেনাপ্রধান আজিজ সাহেব। তো এই মানে নিষেধাজ্ঞা পাওয়ার পর তার প্রতিক্রিয়া কী, উনি বলছেন এই নিষেধাজ্ঞার পিছনে রাজনীতি আছে। রাজনীতি কী স্যার? উনি 18 সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আর কখনো হতে দেখেননি বলেছিলেন আমাদের গর্বের এই সেনাপ্রধান। তাকে কখনো আমরা রাজনীতি করতে দেখিনি, উনি ঠিকই বলছেন। তবু কেন এই নিষেধাজ্ঞা? এটা তো অন্যায় হয়েছে। তিনি বলেন, আপনারা হয়তো খেয়াল করবেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 2021 সালে ফেব্রুয়ারি মাসে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে যে তথ্যচিত্র প্রকাশ করেছিল, সেখানে সেই একই কথা ছিল। তাহলে সহজেই বুঝতে পারছেন আল জাজিরার তথ্যচিত্র মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে কথা। হ্যাঁ, মার্কিনরা তো তাই বলছে, দুর্নীতির জন্যই তো দিয়েছে। তিনি বিষয়টি পরিষ্কার করলেন, আমরাও বুঝলাম। আমাদের প্রশ্ন, মিস্টার আজিজ, মিস্টার বেনজিনের মতো নির্ভীক, সৎ, দেশপ্রেমিক সংস্থা প্রধানদের জন্য কেন আমেরিকা স্যাংশন দিবে? আমরা এই স্যাংশনের নিন্দা জানাই।
মিস্টার আজিজ আহমেদ এবং তার পরিবার সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে এই ইয়ের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে ম্যাথিউ মিলার সামাজিক মাধ্যমে এক্সে সে লিখছে, দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়াতে আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে কাজ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি কি পুনর্নিশ্চিত করে এই স্যাংশন। আচ্ছা, ওদিকে আন্ডার সেক্রেটারি উজরাজিয়া সেও তার এক্সে লিখছেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাংলাদেশিদের সমর্থন করি, স্বচ্ছ সরকারি প্রক্রিয়ার পক্ষে কথা বলি, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশে সহায়তাকারীদের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মিস জিয়া। আচ্ছা, এবার এক এমপি সাহেবের খবর। ঝিনাইদহ 4 আসনের এমপি ওনার আনোয়ারুল আজিম, কলকাতায় তাকে নাকি কয়েকটা টুকরা করা হয়েছে, এই খবর পাওয়া যাচ্ছে। কলকাতায় গিয়ে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন ভদ্রলোক, তার তার বন্ধু জানাচ্ছেন কথা, কিন্তু আরেকটা সূত্র বলছে যে নিউ টাউনের একটা বিলাসবহুল আবাসন ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সে, তার সঙ্গে একজন মহিলা সহ আরও কয়েকজন সঙ্গী ছিল। হত্যার সাথে জড়িত 3 জনকে বাংলাদেশ পুলিশ এর মধ্যেই অ্যারেস্ট করেছে। আচ্ছা, কে ছিল এই আনোয়ারুল আজিজ? দামি নির্বাচনে আওয়ামী লীগের এমপি, অতএব বোঝাই যাচ্ছে তিনি নিপাট ভদ্রলোক এবং একজন সৎ নির্ভীক রাজনীতিবিদ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। একসময় ভদ্রলোক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টেড ভুক্ত আসামি ছিলেন। হুন্ডি কারবার, চোরাচালান ও পাচার অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল। 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মাদক কারবারে জড়িয়ে পড়েছিল এই আজিম। নানা অপরাধে একসময় তার বিরুদ্ধে 2 ডজনেরও বেশি মামলা ছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঝিনাইদহের কালীগঞ্জে একের পর এক প্রভাব বলয় তৈরি করে ধীরে ধীরে কমতে থাকে তার এই মামলার সংখ্যা। 2014 সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর কালীগঞ্জের একছত্র আধিপত্য তার হাতে চলে আসে এবং চোরাচালানের মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে যান। সমকাল জানাচ্ছে হত্যাকাণ্ডের সঙ্গে 6 জন জড়িত, সবাই বাংলাদেশি। তাদের 5 জন হত্যাকাণ্ডের পর বাংলাদেশে পালিয়ে এসেছে। যে ফ্ল্যাটে খুন হয়েছে সেই ফ্ল্যাটটির মালিকও একজন বাংলাদেশি। আর আনোয়ারুল আজিমের একটু তার দাপটের একটু গল্প, একটা কাহিনী বলি। নূর আলী একটা কিশোর, সবেমাত্র একাদশ শ্রেণীতে উঠছে। নূর আলী কলেজের নট নূর আলী, সোহান নূর আলী কলেজের ছাত্র, কিশোর সোহান নূর আলী কলেজের ছাত্র, সবেমাত্র একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। তার অপরাধ যে সে ওই শিবিরে যোগ দিয়েছিল। সে সময় সারা দেশে শিবির ক্লিন চলতেছিল। এই কত 2014-15 কিংবা 16 দিকের কথা, 15 মেবি। শিবির ক্লিনের সময় ডিবির পুলিশ পরিচয় দিয়ে এসআই নীরব ও এসআই নাসিরের নেতৃত্বে কয়েকজন জোরপূর্বক এই সোহানকে উঠিয়ে নিয়ে যায়। সোহানের মা এমপি আনোয়ারুল আজিমের কাছে যায় গুম হওয়া ছেলের খোঁজ পেতে। আনোয়ারুল আজিজ সোহানের মাকে তাড়িয়ে দেয়। প্রায় 300 গ্রামবাসী একত্রে এমপির কাছে গিয়েছিল যে অনুরোধ করতে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়িয়ে আনেন। তারা এও বলছিল, গ্রামবাসীরা, ছেলেটা এত ভালো ছিল, ছেলেটার প্রতি সবারই মমত্ববোধ ছিল,
মমত্ববোধ থেকেই সবাই গিয়েছিল এমপির কাছে, এবং তারা বলছিল সোহানকে ছেড়ে দিলে আমরা সবাই আগামীকাল থেকে আওয়ামী লীগ যোগ দেব। তখন এমপি সাহেব বলছে যে তোদের আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগকে করার লোকের অভাব নাই। দুঃখজনক হচ্ছে এর কয়েকদিন পরে গুলিবিদ্ধ বিকৃত লাশ পাওয়া যায় সোহানের চুয়াডাঙ্গা সদর থানার ভোলাটিয়ার মাঠে। তার ডান হাত ভাঙা ছিল, বাম চোখও পোড়ানো ছিল। ঝিনাইদহে অনেকগুলি খুনের পরিকল্পনাকারী হিসাবে এমপি সাহেবের নাম স্থানীয়দের মুখে শোনা যায়। আর আজ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থেকেও শেষ রক্ষা হলো না, নিজেই গুমের শিকার হয়ে খুন হয়েছে। বডিও নাই, আছে কতগুলি টুকরো মাত্র। প্রকৃতির প্রতিশোধ ইহাকেই বলে বোধ হয়। আরেকটা নিউজ হচ্ছে বাগেরহাটের মোল্লাহাটে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়ে খুলনা মেডিকেল এবং গোপালগঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছে। জোরজার এলাকায় সেই সিকান্দার। দেশটা কি এই আফ্রিকান উপজাতিদের মতো এলাকা ভিত্তিক শাসন চলছে? কি উপজাতিরা কি শাসন করছে? এক এক এলাকা, যার যার জোর যতটুকু বেশি সে সেই এলাকার মালিক। গোত্রপ্রধানের কথাই ওই এলাকা চলতে হবে। এই জন্য এলাকাকে দখল নিতে হবে, দখল নেওয়ার জন্য মারামারি কাটাকাটি হচ্ছে। কোথায় নামিয়ে এনেছে এই গণতান্ত্রিক দেশটাকে? যাই হোক, গণতন্ত্রের খবর বলি। জোট সেকেন্ড যে ফেজের ভোট হলো উপজেলার, তো ভোটে জয়ী হয়েছেন ভদ্রলোক হচ্ছেন রেলমন্ত্রী জিল্লুর হাকিমের ভাই, জ্ঞাতি ভাই, চাচাতো ভাই আর কি। ওনার নাম হচ্ছে এহসান আল হাকিম সাধন। উনি উপজেলা নির্বাচন রাজবাড়ি বালিয়াকান্দিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। খুশি, অবশ্যই খুশি হবে। তো খুশি হয়ে কী হয়েছে, ভদ্রলোক বাড়িতে গরুর দুধ, খাঁটি গরুর দুধ দিয়ে তাকে গোসল করায় শুদ্ধ করা হয়েছে। বেশ কিছু, মানে কয়েক লিটার দুধ, 15-20 লিটার দুধ দিয়ে তাকে গোসল করানো হয়েছে। দেখ, এটাও ভালো যে গোমূত্র দিয়ে তো আর স্নান করায়নি। দ্যাটস গুড। উনি শুদ্ধচারী হয়ে উঠলেই ভালো। চেয়ারম্যানের চেয়ারে বসে যদি আবার এই শুদ্ধচারী ধরে রাখবে, সম্পদ বৃদ্ধি হবে না, এমন আশা আমরা করতেই পারি। এই যে দ্বিতীয় ধাপের 156 উপজেলার নির্বাচন হয়ে গেল। বিপুল উৎসাহ উদ্দীপনা আর ব্যাপক ভোটের উপস্থিতিতে নির্বাচিত হয়ে এলো এইসব চেয়ারম্যান সাহেবরা। নির্বাচন কমিশন তার রোহানি দৃষ্টি দিয়েও 30%-এর বেশি ওই ভোটার উপস্থিতি দেখাতে পারছে না, নিজেরাই দেখছে না। মাঠে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ভোটারদের খরা ধরা পড়ছে। কোনো সেন্টারে 6 ঘন্টায় 5টি ভোট পড়ার খবরও পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা স্কুলের মাঠে কোনো ভোটারের দেখা নাই, কয়েকটা ছাগল ঘুরে বেড়াচ্ছে। তো ওই বেটা ওই ছাগলের সামনে মাইক্রোফোন ধরছে, তো ছাগল ব্যা করে উঠছে। তো ওই মাইক্রোফোন ধরে বলছে, ভোট দিয়েছিস? তো ছাগল জবাবাদি বলছে ব্যা। এই ব্যা করে কি উত্তর দিলে বুঝতে পারলাম না। হয়তো বলছে যে আমরা কি তোদের মতো এত বড় ছাগল নাকি যে বছরের পর বছর এই ভোটের তামাশা করে বেড়াবো। যাক, সিইসি বলছেন, সিইসি বলছেন ভোটার উপস্থিতির হার 30%-এরও বেশি হতে পারে। কম ভোটার উপস্থিতির জন্য দেশের বড় একটি রাজনৈতিক দলের নির্বাচন বর্জনকে তিনি দায়ী করছেন। কেন বর্জন করছেন সেটা না, কেন বর্জন করলো এটার জন্য তারা দায়ী।
বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, উনি উনি বলছেন শান্ত ভোটই হয়েছে, সুন্দর ভোট হয়েছে। আর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট, কেন্দ্র দখল, সিল মারা সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনাও ঘটছে এবং সারা দেশে ৩ জন মারা গেছে। দেখ, অল্পই আছে, ৩ জন ইজ নট এ বিগ ফিগার। ৩টা প্রাণ বলতেও কষ্ট লাগে, ৩টা প্রাণ তো গেছে। যাক, একটু উন্নয়নের খবর দিই। ঈশ্বরদী ঢালার চর 78 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে, তাতে ব্যয় হয়েছে ১,৭১৪ কোটি টাকা। এই রাস্তায় ঈশ্বরদী টু ঢালার চর দিনে একটি ট্রেন চলে, সপ্তাহে ৬ দিন, আর সপ্তাহে একদিন রেল লাইন রেস্ট করে, এরপর দিকে কোনো ট্রেন চলে না। পাবনা থেকে ঢালারচর 10টা স্টেশন এবং প্রায় কত লেভেল ক্রসিং আছে প্রায় 7টা। সব জায়গায় লোকজন জনবল দিতে হয়েছে। আর এই একবার একটা ট্রেন আসে, এই জন্য এত কিছু করতে হচ্ছে। সারাদিন নীরব থাকে, সারা রাত নীরব থাকে রেল স্টেশনগুলো। তাতে কী হয়েছে, এইখানে এগুলা মাদক সেবীদের আড্ডায় পরিণত হয়েছে। বিপুল এই অর্থ খরচ করে একটি ট্রেন চালিয়ে মাসে দেখা গেছে প্রায় ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি করে আয় হয়, যা এই পরিচালনা ব্যয়ের কয়েক গুণ বেশি। বিশাল এই অঙ্ক ব্যয় করে প্রকল্প কেন নেওয়া হয়েছিল? নির্মাণ ব্যয় ওঠাতে কত বছর লাগবে? বেগমপাড়ায় কয়টি ভিলা হয়েছে? কে সব হিসাব দেবে? কে তার হিসাব দেবে? যদি বলি আমি কি করে হেরেছি। যাক, ঋণ খেলাপি। এই জোনায়েদ সাকি জানাচ্ছেন, ঋণ খেলাপি ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ৪ লাখ কোটি টাকা শুধু ঋণ নিয়ে আর কেউ দিচ্ছে না। আচ্ছা, এর অর্থ তো বাদই দিলাম। বাধা তো কত পায়, পর্যন্ত মনে হয় ১১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে টাকা পয়সা। দেশের সমস্ত সম্পদ দখল হয়ে যাচ্ছে, সরকার বলছে দেশে খেলাপি ঋণের পরিমাণ ১,৫৬,০০০ কোটি টাকা, কিন্তু এটা প্রকৃত তথ্য নয়। প্রকৃত তথ্য হলো খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ঋণ ফেরত দেওয়ার জন্য চাপ না দিয়ে সরকারের নির্দেশে এগুলা মকুব করে দেওয়া হচ্ছে। আমরা সকল ঋণ খেলাপির তালিকা চাই, তালিকা না দিলে ৩০শে জুনের পর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে। এটা জোনায়েদ সাকির কথা, আমি জাস্ট পড়লাম। কথা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে কি হচ্ছে কে জানে? জনগণের আর কোনো তথ্য জানার অধিকার নাই। নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের। কাদের হয়তো সেদিন বলেই দিলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকের কাজ কি? অবশ্য উত্তরে গোয়ার দাদা বলছেন, কেন ওটাকে নিষিদ্ধ করলি? ভালোই, তর্ক শুনতে ভালোই লাগে। যাই হোক, এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন ব্যাংকে, প্রায় ১১ লক্ষ টাকা। মেয়ের বিয়ে, তিনি ওই টাকা আর তুলতে পারছেন না। ডেলি ব্যাংকে যাচ্ছেন আর ফিরে আসছেন, যাচ্ছেন আর ফিরে আসছেন। ভদ্রলোক আশঙ্কা প্রকাশ করে বলছেন যে আমার মেয়ের বিয়েটা হয়তো ভেঙেই যাবে। কী অবস্থা অর্থনীতি! এর সত্যি উনি না, এরকম অনেক অনেক গ্রাহক ব্যাংকে যাচ্ছে, ফিরে আসছে, টাকা তুলতে পারছে না, ব্যাংকে টাকা নাই। দেখ, সরকার এর ক্ষেত্রে কী করতে পারে? ওই ইরানে যেমন করল রাইসির মৃত্যুর পর, ইরানে 7 দিনের জন্য বিয়ে স্থগিত করে দিয়েছে। কমিউনিটি সেন্টারগুলি সব বন্ধ, এই 7 দিন কেউ বিয়ে করতে পারবে না।
তো আমাদের সরকার এরকম নির্দেশ দিয়ে দিতে পারে, বাবা নতুন টাকা না ছাপানো পর্যন্ত এদেশে কেউ বিয়ে করবে না, কোনো মেয়ের বিয়ে হবে না, বলে দিলেই হলো। আর এই নির্দেশ সঠিক মতো আবার মেয়ের বাবারা পালন করছে কিনা তা দেখার জন্য দায়িত্ব দিতে পারে ছাত্রলীগকে। দে উইল অবজার্ভ কোন বাড়িতে বিয়ে হচ্ছে আর কোন বাড়িতে হচ্ছে না, কোথায় বেযোগ্য মেয়ে আছে, ওরা লিস্ট করে ফেলবে। দেখ, শেষ করি ওই শুভঙ্করের একটা যোগ দিয়ে। একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে বেরিয়ে দেখতেছে যে বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে রাস্তায় ব্যাংকের সামনে। তাই একজন ডাকাত একজনকে বলল, এই তুই আমাদেরকে কি ডাকাতি করতে দেখেছিস? তো ওই লোক উত্তর দিচ্ছে, হ্যাঁ দেখেছি, তোমরা তো ডাকাতি করে ব্যাংক থেকে বেরোলে। ওই সাথে সাথে গুলি করে ওকে মেরে দিয়েছে। দিয়ে তার পরের জনকে আবার জিজ্ঞেস করছে, এই তুই কি কিছু দেখেছিস? পরের জন বলতেছে, না ভাই না না, আমি কিছু দেখিনি। তবে তো বলতেছে, তবে মানে তবে কি? বলছে, তবে আমার বউ দেখেছে, আমার বাড়ির ঠিকানা এটা বলে ঠিকানা বলছে, এবং আমার বউ বাড়িতেই আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। শেষ করলাম।